প্রাচীন মিশরের শক্তিশালী ফারাওয়ের প্রেমিকা ছিলেন অংশুনামুন। তার শরীরে ছিল না কোনো পোশাক, বরং পুরো শরীর ঢাকা ছিল কারুকার্যময় তৈলাক্ত রঙে। আইন ছিল খুবই কঠোর, যে কেউ তাকে স্পর্শ করার দুঃসাহস দেখালে তাকে দেওয়া হতো চরম শাস্তি। কিন্তু ফারাওয়ের অন্দরমহলেই লুকিয়ে অভিসারে ব্যস্ত ছিলেন প্রধান পুরোহিত ইমহটেপ। ঠিক সেই মুহূর্তে ফারাও হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন। ভেতরে ঢুকে তিনি দেখলেন কেবল অংশুনামুনকে, কিন্তু তার শরীরের রং মুছে যাওয়া দেখেই ফারাও বুঝে গেলেন কার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। ধরা পড়ে যাওয়ার পর ইমহটেপ তৎক্ষণাৎ তার সোনালি তলোয়ার বের করে বিদ্রোহ শুরু করলেন। ফারাও যখন অবাক হয়ে দাঁড়িয়ে আছেন, ঠিক তখনই অংশুনামুন তার হাতের খঞ্জর দিয়ে ফারাওয়ের বুক এফোড় ওফোড় করে দিলেন। দেহরক্ষীদের চিৎকার শুনেই অংশুনামুন বুঝতে পারলেন বাঁচার কোনো পথ নেই। তাই তিনি ইমহটেপকে দ্রুত পালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন, কারণ তিনি জানতেন ইমহটেপ বেঁচে থাকলে যে কোনোভাবেই তাকে পুনরায় জীবিত করে তুলতে পারবেন। এরপর দেহরক্ষীরা ইমহটেপকে ধরে নিয়ে গেলে চরম শাস্তি এড়াতে অংশুনামুন নিজেই নিজের বুকে খঞ্জর চালিয়ে আত্মহত্যা করলেন। নিজের প্রিয়তমাকে পুনরুজ্জীবিত করার জন্য ইমহটেপ গভীর রাতে তার মৃতদেহ চুরি করে নিয়ে গেলেন। ঝুঁকি নিয়ে তিনি ফারাওয়ের মমি রাখার কক্ষ থেকে চুরি করলেন মৃতদের পুনরুজ্জীবিত করার সেই অভিশপ্ত বুক অফ দ্য ডেড। এরপর তিনি চলে গেলেন মরুভূমির গভীরে অবস্থিত রহস্যময় সেই মৃতদের শহরে, যেখানে তিনি অংশুনামুনকে ফিরিয়ে আনার প্রস্তুতি নিতে লাগলেন। অংশুনামুনের দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে রাখা হলো পাশের 5টি পবিত্র পাত্রে। ইমহটেপ যখন মন্ত্রপাঠ শুরু করলেন, তখন বেদির সামনের কালো জল ফুটতে শুরু করল। পাতালপুরী থেকে ফিরে আসা এক অশুভ আত্মার সহায়তায় তিনি অংশুনামুনের দেহকে পুনরুজ্জীবিত করতে চাইলেন। কিন্তু ঠিক যখন জাদুটি সম্পন্ন হওয়ার পথে, তখনই মমির রক্ষীরা সেখানে আক্রমণ করে বসল। ফলে মাঝপথেই বন্ধ হয়ে গেল জাদুকরী প্রক্রিয়া। নবজাগরণ পাওয়া অংশুনামুনকে আবার পাঠিয়ে দেওয়া হলো নরকের অন্ধকারে। যারা এই অনুষ্ঠানে সাহায্য করেছিল তাদের সবাইকে মমি বানিয়ে ফেলা হলো, আর অপরাধের হোতা ইমহটেপকে দেওয়া হলো সবচেয়ে ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক হোমদাই নামক শাস্তি। প্রথমে তার জিহ্বা কেটে নেওয়া হলো, তারপর ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে জ্যান্ত কবর দেওয়া হলো তাকে। সবশেষে এক কলসি জীবন্ত মাংসাশী পোকা তার উপর ঢেলে দেওয়া হলো, যাতে সেগুলো তাকে ধীরে ধীরে কুড়ে কুড়ে খেতে থাকে। এই হোমদাই শাস্তির মানেই হলো অপরাধীর আত্মাকে শয়তানের পোকারা খেয়ে ফেলবে, যাতে সে পরকালে কোনো শান্তি না পায়। কিন্তু এই শাস্তির কারণে অপরাধীর মনের ভেতরে জন্ম নেয় সীমাহীন ক্ষোভ আর ঘৃণা। যদি কোনোদিন তাকে মুক্ত করা হয়, তবে সে হয়ে উঠবে অসীম শক্তির অধিকারী। তাই সেই মমিরক্ষী যোদ্ধারা আন্নকাসের মূর্তির নিচে সেই কফিন পুঁতে রেখে দিল, যাতে ইমহটেপ চিরকাল অভিশপ্ত হয়ে বন্দী থাকে। সময় গড়ালো, সাম্রাজ্যের পর সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেল। সেই জাঁকজমকপূর্ণ পিরামিড এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। অসংখ্য মানুষ প্রাচীন সম্পদের লোভে এসে প্রাণ দিয়েছে, কিন্তু সেই যোদ্ধাদের বংশধরেরা এখনও গোপন পাহারা দিয়ে যাচ্ছে এই এলাকা। কোনো নতুন দল গুপ্তধনের সন্ধানে এলে তারা তাদের নিশ্চিহ্ন করে দেয়। এইরকমই এক লড়াইয়ে ভাড়াটে সৈনিক ও কনেলের বাহিনীর প্রায় সবাই মারা গেল। পালানোর সময় ও কনেল ভুল করে এক মৃতপ্রায় জায়গায় গিয়ে আটকা পড়লেন। যখন মনে হলো তার মৃত্যু নিশ্চিত, তখনই শত্রু বাহিনী হঠাৎ পিছু হটল। মনে হলো তারা ভয়ঙ্কর কিছু দেখেছে। ও কনেল পেছনে তাকিয়ে দেখলেন সেখানে শুধু একটা আন্নুবাসের মূর্তি দাঁড়িয়ে আছে। জেল থেকে পালানোর পর ও কনেলকে বন্দী করা হলো, কারণ তাকে পলাতক সৈনিক মনে করা হয়েছিল। আজই তার ফাঁসি হওয়ার কথা, কিন্তু ঠিক কয়েক মিনিট আগে এক ভাই বোন তাকে খুঁজে বের করল। ইভলিন একজন লাইব্রেরিয়ান যে মিশরের ইতিহাস নিয়ে পড়াশুনো করে। তার ভাই জনাথন সবসময় সস্তায় কোনো না কোনো ভাঙা জিনিস নিয়ে আসে, কিন্তু আজকের এই বাক্সটি যেন অন্যরকম। ইভলিন খুব সহজেই বক্সের লকটি খুলে ফেলল। ভেতরে পাওয়া গেল এক অদ্ভুত মানচিত্র, যা সরাসরি সেই মৃতদের শহরের দিকে ইঙ্গিত করে। ইভলিন মাধুঘরের কিমডেটারকে এটি দেখালো, কিন্তু তিনি মানচিত্রটি দেখে চমকে উঠলেন। তিনি জানালেন মৃতদের শহর কোনো কল্পকাহিনী নয়, বরং এর খোঁজে গিয়ে কেউ কোনোদিন ফিরে আসেনি। তিনি তাদের সাবধান করলেন, কিন্তু ইভলিনের স্বপ্ন ছিল মিশরের প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করা, তাই তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না। যখন তারা দুজন মিশরে যাওয়ার পরিকল্পনা করছিল, তখন ভুলবশত কিউরেটার মানচিত্রটিতে আগুন ধরিয়ে দিলেন। আগুনের আঁচ লাগতেই মানচিত্রের মূল রাস্তাগুলো পুড়ে ছাই হয়ে গেল। উপায়ান্তর না দেখে ইভলিন সেই পুরনো মানচিত্রের মালিকের কাছে গেল, অর্থাৎ ও কনেলের কাছে, যে আগে সেই শহরে গিয়েছিল। তাকে বাঁচাতে হলে খুব দ্রুত কাজ করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তার ফাঁসি কার্যকর হতে চলেছে। তাই ইভলিন গোল্ড স্মিথের সাথে দামাদামিতে লেগে পড়ল। ইভলিন বলল সে খুনি কোথায় লুকিয়ে আছে তা জানে, আর ও কনেল সেই পথের দিশা জানে। গোল্ডস্মিথ প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু ইভলিন তাকে বোঝাতে সক্ষম হলো যে ও কনেলই একমাত্র ব্যক্তি যে সেই অভিশপ্ত শহরের রাস্তা চেনে। এরপর অনেক দরাদরি আর শর্তের পর তারা ও কনেলকে বাঁচানোর চুক্তি করল। ও কনেলকে মুক্ত করার পর তারা একটা টিম গঠন করল এবং মিশরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য জাহাজে উঠল। কিন্তু দেখা গেল সেই লোভী গোল্ডস্মিথও জাহাজে উঠে পড়েছে।
ও কনেল অবাক হয়ে জিজ্ঞেস করল সে কেন এসেছে। জবাবে গোল্ডস্মিথ বলল সে তার বিনিয়োগ রক্ষা করতে এসেছে। জাহাজে তাদের দলের বাইরে আরও এক দল লোক ছিল যারা সোনা খুঁজছিল এবং তারা তাদের সাথে এক দক্ষ গাইডকেও নিয়ে এসেছে। তিনি আর কেউ নন ও কনেলের পুরনো যুদ্ধের সাথী বেনি। শেষ যুদ্ধে তারা একসাথে লড়াই করার প্রতিজ্ঞা করলেও বেনি সবার আগে পালিয়ে গিয়েছিল। ও কনেল তার ওপর আগে থেকেই প্রচণ্ড রাগান্বিত ছিল, তাই কোনো কথা না শুনেই সে বেনিকে পানিতে ছুঁড়ে ফেলে দিল। এর কিছুক্ষণ পরই সে জাহাজে ভেজা পায়ের ছাপ দেখতে পেল। একদল জলদস্যু রাতের অন্ধকারে জাহাজ দখল করে নিয়েছে। তারা জাহাজের সব শূকরের মাংস উল্টে আগুন ধরিয়ে দিল, যার ফলে মুহূর্তের মধ্যে পুরো জাহাজে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল। ভাগ্য ভালো যে জাহাজটি তখন তীরের কাছাকাছি ছিল। ও কনেল প্রথমে তার কাপড়গুলো পানিতে ছুঁড়ে মারল এবং জেলখানায় থাকা সেই লোকটিকে সেখানেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিল। সব ঘোড়া অন্য আরেকটি অভিযাত্রীর দল আগেই নিয়ে গেছে, তাই ইভলিন বাধ্য হয়ে কাছের এক বাজারে গিয়ে অনেক দাম দিয়ে কয়েকটি উট কিনে আনলো। সেই সাথে সে নিজের জন্য স্থানীয় পোশাকও কিনল। এরপর তারা মরুভূমির গভীরে সেই কিংবদন্তি মৃতদের শহরের সন্ধানে এগিয়ে চলল। আন্নুবাসের সেই যোদ্ধারাও তাদের পিছু পিছু আসতে লাগল। কয়েকদিন পর তারা অবশেষে মৃতদের শহরের সীমানায় পৌঁছে গেল। একই সময় অন্য অভিযাত্রী দলটিও সেখানে এসে হাজির হল। বিশাল সূর্য দিগন্তের ওপারে ধীরে ধীরে উঠছে, আর ঠিক সেই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানেই সবার চোখের সামনে মৃতদের শহরটি ফুটে উঠল। ও কনেল ইভলিনকে নিয়ে সেই বিশালাকার মুখাকৃতির ভাস্কর্যের সামনে এলো। ইভলিনের তথ্য অনুযায়ী এই আন্নুবাস মূর্তির পায়ের কাছে একটি গোপন জায়গা আছে এবং প্রচলিত আছে যে সেখানে সোনার তৈরি সূর্যঘড়ি লুকানো আছে। ইভলিন দ্রুত মাটির নিচে নামল এবং সূর্যের আলো আয়না দিয়ে প্রতিফলিত করে জায়গাটি আলোকিত করে ফেলল। ঠিক যখন তারা মৃত্যুদেবতার পায়ের নিচে খনন কাজ শুরু করতে যাবে, তখনই অদ্ভুত কোনো শব্দ শুনতে পেল। ও কনেল সতর্ক হয়ে তার পিস্তল বের করল। অন্য দলটি যে এখানে আসবে তা তারা আগেই জানত, কিন্তু ওই দিকে লোকজন বেশি থাকায় তারা অন্য একটি জায়গায় খনন করতে লাগলো। এদিকে তাদের সাথে আসা জেলের সেই লোকটি সবার আড়ালে পড়ে গেল। আসলে সে একটি পাথরের দেয়ালে মূল্যবান নীল রত্ন দেখতে পেয়েছিল এবং ছুরি দিয়ে সেগুলো খুঁড়ে ব্যাগে ভরছিল, কিন্তু অসাবধানতাবশত একটি রত্ন নিচে পড়ে গেল। সে সেটাকে খুব একটা গুরুত্ব দিল না, কিন্তু ঠিক তখনই ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। অন্য অভিযাত্রী দলের সাথে মিশরের ইতিহাস নিয়ে পারদর্শী এক প্রফেসর ছিলেন। তিনি এক দেখাতেই বুঝে ফেললেন মূর্তির পায়ের নিচে একটি গোপন দরজা আছে। তাই সে তার সাথে থাকা মিশরীয় শ্রমিকদের জায়গাটি খোলার নির্দেশ দিয়ে নিজে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখতে লাগলো। যেই মুহূর্তে পাথরের দরজাটি খুলল, অমনি ভেতর থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে এলো এবং শ্রমিকদের মুখ মুহূর্তের মধ্যে গলে রক্তে পরিণত হলো। এদিকে ও কনেলের এখানে অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ না পেয়ে তারা যখন বিশ্রামের জন্য বসল, তখন হঠাৎ তারা পাথরের কবরে পড়ে গেল। ইভলিন একটু ঘাবড়ে গেল, কারণ মৃত্যু দেবতার পায়ের নিচে যাদের সমাধি দেওয়া হয় তারা হয় অত্যন্ত ভয়ঙ্কর, না হয় জঘন্য অপরাধী। ও কনেলের কথায় ইভলিনের মনে পড়ল জলদস্যুরা যে চাবির কথা বলেছিল তা আসলে সেই গোপন বাক্সের তালা। সে চাবিটি তালার ছিদ্রের সাথে মেলাতেই তা একদম খাপে খাপে লেগে গেল। ইভলিন যেই চাবিটি ঘোরানোর উদ্যোগ নিল, অমনি অপর থেকে সেই জেলের লোকটির আর্তনাদ শোনা গেল। জেলের লোকটি ছাড়াও সেই 3 জন মিশরীয় শ্রমিকও মারা গেল। বিষাক্ত গ্যাসে তাদের শরীর গলে রক্তে পরিণত হলো। তারা যখন ভাবছে ফারাওয়ের অভিশাপ সত্যি কিনা, ঠিক তখনই ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। আন্নুবাসের যোদ্ধারা রাতের অন্ধকারে তাদের আক্রমণ করল। অবস্থা বেগতিক দেখে ও কনেল তার সাথে থাকা ডিনামাইট জ্বালালো, যাতে যোদ্ধাদের সাথে নিজেকেও উড়িয়ে দিতে পারে। দলের লিডার আর্দেত চিৎকার করে যুদ্ধ থামালো। তারা এখানে রক্তপাত করতে আসেনি, বরং তাদের লক্ষ্য ছিল সমাধি যাতে নষ্ট না হয়। তারা ও কনেলকে শহর ছেড়ে যাওয়ার জন্য মাত্র একদিন সময় দিল। পরদিন উভয় দলই সেই সাবধানবাণী উপেক্ষা করে আবার সমাধি কক্ষে প্রবেশ করল। অভিযাত্রী দলটি গতকাল পাওয়া সেই বাক্সটি বের করল, যার ওপর পরিষ্কার করে ফারাওয়ের অভিশাপ লেখা ছিল যে এটি খুলবে সে মৃত্যু ছাড়া কিছুই পাবে না। হঠাৎই সেখানে অশুভ বাতাস বইতে শুরু করল, আর ভয়ে বেনি ও শ্রমিকরা পালিয়ে গেল। কিন্তু প্রফেসর কোনো সতর্কতা না মেনেই বাক্সের ঢাকনা খুলে ফেলল। ভেতরে ছিল একটি কুচকুচে কালো রঙের বই। এটি সূর্যঘড়ি নয়, বরং এটি হলো মৃতদের পুনরুজ্জীবিত করার অভিশপ্ত বই, বুক অব দ্য ডেড। এটি সোনার তৈরি নয় দেখে সবাই হতাশ হয়ে পড়ল, কিন্তু বাক্সের একদম নিচে তাকাতেই তাদের চোখে মুখে হাসি ফুটে উঠল, কারণ সেখানে সোনার তৈরি সব পবিত্র পাত্র লুকানো ছিল। অন্যদিকে ও কনেল যখন পাথরের কফিনটি খুলল, তখন ভেতর থেকে সে একটি মমি বের করল। ইভলিন লক্ষ্য করল এই কফিনের চারপাশ থেকে পবিত্র সব মন্ত্র মুছে ফেলা হয়েছে। এর মানে হলো এই ব্যক্তি মারা যাওয়ার আগে চরম যন্ত্রণার শিকার হয়েছিল এবং তাকে অভিশাপ দেওয়া হয়েছিল যেন সে কখনোই পরকালে শান্তি না পায়। কিন্তু জোনাথন এসবের তোয়াক্কা করল না। নক, এই লোকটা এখনো বেঁচে আছে।
সে যেন কোনো অদৃশ্য বার্তা পাঠালো, যেখানে লেখা ছিল, মৃত্যু কেবল শুরু মাত্র। এদিকে সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও তারা কোনো বোজাজ বা গুপ্তধন পেল না। উল্টো অন্য অভিযাত্রী দলটি তাদের আজকের অর্জন নিয়ে ব্যঙ্গ করছিল। ও কনেলের তাদের গুলি করে মেরে ফেলতে ইচ্ছে করছিল। এমন সময় ইভলিন এক মুঠো পোকামাকড়ের মৃতদেহ দেখালো, যা সে কফিনের ভেতর থেকে পেয়েছে। এই পোকামাকড় দিয়ে শাস্তি দেওয়ার কথা সে কেবল রূপকথার গল্পেই শুনেছিল। বোঝাই যাচ্ছে এবার তারা আসল বিপদে পড়েছে, কারণ এই শাস্তি কেবল তাদেরই দেওয়া হতো যারা চরম অপরাধী। আর এই শাস্তি পাওয়া কেউ যদি পুনরুজ্জীবিত হয়, তবে সে মিশরে ডেকে আনবে 10টি মহাবিপদ। রাতের বেলা ইভলিন যখন সবাই ঘুমিয়ে, তখন চুরি করে সেই অভিশপ্ত বুক অফ দ্য ডেড নিয়ে এলো। ইভলিন জানত না এই বইয়ের আসল রহস্য কি। সে চাবি দিয়ে বইটি খুলল এবং পড়তে শুরু করল। ঠিক তখনই ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে চারপাশ ঘিরে ফেলল। এটি সেই অভিশপ্ত পোকাদের শাস্তিরই লক্ষণ। যারা পালানোর সুযোগ পায়নি, পোকারা তাদের নিমিষেই খেয়ে শেষ করে দিল। বাকিরা দিক বিদ্দিক ছুটতে শুরু করল। এ সময় একজনের চশমা ভেঙে যাওয়ায় সে অন্ধকারের ভেতর হাঁটোড়াতে লাগলো। সে জানত না যে ভয়ঙ্কর এক ছায়া ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। ও কনেল ও অন্যান্যরা যখন সমাধিস্থলের ভেতর ঢুকল, হঠাৎ সামনের মাটি ফুলে ছোট পাহাড়ের মতো হয়ে উঠল। সবাই প্রাণ বাঁচাতে ওপরের দিকে ছুটল। ইভলিন ভুলবশত একটি গোপন লিভার টেনে ফেলে এবং সরাসরি একটি কক্ষে গিয়ে পড়ে। সেখানেই দেখা হলো সেই চশমা পরা লোকটির সাথে। ইভলিন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু লোকটির দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো। কোনো মতে জীবন বাঁচিয়ে তারা পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই মমিরক্ষী যোদ্ধারা তাদের পথ আটকালো। তারা সতর্ক করল যে সমাধির ভেতরে না ঢোকার জন্য, কিন্তু এখন সবাইকেই চরম মূল্য দিতে হবে, কারণ তারা 3000 বছরের পুরনো এক অশুভ দানবকে মুক্ত করে ফেলেছে। ও কনেল তার পিস্তল দিয়ে কয়েকবার গুলি করল এবং ভাবল সব শেষ, কিন্তু যোদ্ধাদের সর্দার বলল, মানুষের তৈরি অস্ত্র দিয়ে তাকে মারা সম্ভব নয়। এরপর সেই যোদ্ধারা সমাধির গভীরের অন্ধকারে চলে গেল, নিজেদের প্রাণ উৎসর্গ করে দানবটিকে আটকে রাখার জন্য। বেনি সমাধির গোলধাঁধায় পথ হারিয়ে ফেলেছিল, আর তখনই সে এক ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হল। ও কনেল শহরে ফিরে এসে তার ব্যাগ গুছালো। সে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু ইভলিন থেকে যেতে চায়, কারণ তার কারণেই মমিটি পুনরুজ্জীবিত হয়েছে। তাই সে তার বিবেককে ক্ষমা করতে পারছে না। ইভলিনকে রাজি করাতে না পেরে ও কনেল রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মমিটি গোপনে সেই চশমা পরা লোকটিকে খুঁজে বের করল এবং চোখের পলকে তার শরীর থেকে প্রাণশক্তি শুষে নিয়ে নিজের কঙ্কালসার শরীরকে সজীব করে তুলল। ও কনেল ও জোনাথান যখন বারে বসে মন খারাপ করে মদ খাচ্ছিল, তখন সেখানে এক বৃদ্ধের সাথে দেখা হলো। তিনি ছিলেন এক দক্ষ পাইলট, যিনি এখনও যুদ্ধের ময়দানে প্রাণ দেওয়ার স্বপ্ন দেখেন। ঠিক তখনই বারের সবাই মদ মুখ থেকে থুতু ফেলে দিল, কারণ মদ তখন রক্তের স্বাদে রূপ নিয়েছে। ফাউন্টেনের জলও লাল হয়ে গেল। এরপর আকাশ থেকে বড় বড় আগুনের গোলা পড়তে শুরু করল এবং পুরো শহর আগুনের শিখায় দাউ দাউ করে জ্বলে উঠল। মিশরের সেই 10টি মহাবিপদ একে একে নেমে আসতে লাগলো। ও কনেল বুঝল বিপদ আসন্ন। সে পালিয়ে যাওয়া বেনিকে ধরে ফেলল এবং জিজ্ঞেস করল কি হয়েছে। ঠিক তখনই ওপরতলা থেকে জোনাথানের এক আর্তনাদ শোনা গেল। মমিকে পুনরায় বন্দী করার উপায় খুঁজতে ইভলিন লাইব্রেরিতে ফিরে গিয়ে জাদুকর কিউরেটরের সাহায্য চাইল। সেখানে গিয়েই দেখল আরদেত বেও হাজির। জানা গেল কিউরেটর নিজেই সেই মমিরক্ষী যোদ্ধাদের প্রধান, আর ইভলিনের মানচিত্রটি পুড়িয়ে ফেলাও ছিল তারই কাজ। তিনি চেয়েছিলেন তারা যেন কখনোই ওই মৃতদের শহরে না যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই দানব মুক্ত হয়েই গেল। এই সেই দানব ইমোটেপ, যাকে 3000 বছর আগে সেই ভয়ঙ্কর হোমদাই শাস্তি দেওয়া হয়েছিল। ভাগ্য ভালো যে সে এখনও পুরোপুরি পুনরুজ্জীবিত হয়নি, তাই বিড়াল দেখলেই সে ভয়ে পিছিয়ে যায়। মিশরীয় পুরাণে বিড়াল হলো বাস্টেড দেবী, যে অশুভ শক্তি আর রোগবালাই থেকে রক্ষা করে, আর মমি এই শক্তিকে প্রচণ্ড ভয় পায়। তবে ইমোটেপ যদি একবার সবকটি পবিত্র পাত্র সংগ্রহ করে এবং তাকে জাগিয়ে তোলা ব্যক্তির রক্তমাংস শুষে নিতে পারে, তবে সে পুরোপুরি সজীব হয়ে উঠবে। তখন আর সে বিড়ালকেও ভয় পাবে না। ইমোটেপ 2বার ইভলিনকে ছেড়ে দিয়েছে, কারণ ইভলিনের পড়া বুক অফ দ্য ডেডের মন্ত্রেই সে বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে। মমি এখন ইভলিনকে তার প্রেমিকা অনসুনামুনের পুনর্জন্মের বলি হিসেবে বেছে নিয়েছে। তাই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সে ইভলিনের কোনো ক্ষতি করবে না। এই সময়টুকুই তাদের
তাদের ইমোটেপকে খতম করার সুযোগ। ঠিক তখনই সূর্যের আলো কালো ছায়ায় ঢেকে গেল, শহর জুড়ে অন্ধকার নেমে এলো, আর ইমোটেপের শক্তিও বহুগুণ বেড়ে গেল। ও কনেল ঠিক করল সে প্রথমেই সেই প্রফেসরের কাছে যাবে, কারণ অভিশপ্ত সেই বইটি এখনো তার হাতেই আছে। বইটি হাতে পেলে ইমোটেপ আর অংশুনামুনকে পুনরুজ্জীবিত করতে পারবে না। ইভলিন অভিযানে যেতে চাইলেও ও কনেল তাকে জোর করে বেডরুমে আটকে রাখল এবং অন্যদের পাহারা দিতে বলল। ঠিক তখনই বাইরে থেকে চিৎকার শোনা গেল। ও কনেল নিচে তাকিয়ে দেখল ইমোটেপ আগেই প্রফেসরের কাছে পৌঁছে গেছে এবং বইটি ছিনিয়ে নিয়েছে। তার শরীরের ক্ষতগুলো ক্রমশ সেরে উঠছে আর সে অসীম ক্ষমতা লাভ করছে। ইভলিনকে পাহারা দেওয়া লোকটির কী অবস্থা তা তারা কেউ জানে না, কিন্তু বাইরে হঠাৎ এক ঝড়ো হাওয়া এসে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল এবং মুহূর্তের মধ্যে তার প্রাণশক্তি শুষে নিল। ইভলিন যখন রুমে ঘুমাচ্ছিল, ইমোটেপ বালির রূপ নিয়ে চাবির ফুটো দিয়ে ভেতরে ঢুকল এবং মানবরূপ ধারণ করে ইভলিনের পাশে গিয়ে দাঁড়াল। ইভলিনের ধারণা জগতের সবকিছুই জোড়ায় জোড়ায় থাকে। যদি বুক অফ দ্য ডেড দিয়ে মমিকে জাগানো যায়, তবে বুক অফ লিভিং বা সেই সূর্যঘড়ি নিশ্চয়ই তাকে ধ্বংস করতে পারবে। তারা জাদুঘরে গেল সেই সূর্যঘড়ির অবস্থান খোঁজার জন্য, কিন্তু হঠাৎ বাইরে তুমুল শোরগোল শোনা গেল। ইমোটেপ শহরের বাসিন্দাদের দাসে পরিণত করেছে এবং তারা কোনো ধর্মীয় অনুষ্ঠানের মতো তার নাম জপতে জপতে জাদুঘরের দিকে এগিয়ে আসছে। সেই সংকটে ইভলিন দ্রুত পাথরখণ্ডের লেখাগুলো অনুবাদ করল আর জোনাথন অন্যদের পালাতে সাহায্য করার জন্য গাড়ি স্টার্ট দিতে গেল, কিন্তু নিচে নামতেই সে বিশাল জনসমুদ্রের মুখোমুখি হল। ইভলিন পাথর খোদাই থেকে বুঝতে পারল সূর্যঘড়িটি আসলে মৃতদের শহরের সূর্য দেবতার মূর্তির ভেতরেই লুকানো আছে। জোনাথন অন্যদের নিয়ে গাড়ি স্টার্ট দিল, কিন্তু দাসের দল গাড়িটিকে ঘিরে ফেলল। তারা লড়াই করে পথ করার চেষ্টা করলেও শেষ পবিত্র পাত্রটি যার কাছে ছিল তাকে তারা টেনে নিচে নামিয়ে ফেলে। ইমোটেপ নিজে উপস্থিত হওয়ায় তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। গাড়িটি কিছুদূর যাওয়ার পরই বিকল হয়ে যায়। ইমোটেপ তখন মানুষের রূপ নিয়ে এগিয়ে এলো এবং বলল ইভলিন যদি তার সাথে যায় তবে সে অন্যদের ছেড়ে দেবে। বন্ধুদের বাঁচাতে ইভলিন আর কোনো পথ না পেয়ে ও কনেলের কাছ থেকে বিদায় নিল। ইভলিনকে ইমোটেপের দিকে যেতে দেখে ও কনেল পিস্তল বের করে গুলি করতে চাইলেও বাকিরা তাকে বাধা দিল, কারণ বেঁচে থাকলেই কেবল ইভলিনকে উদ্ধার করার সুযোগ পাওয়া যাবে। যাওয়ার সময় বেনি চাবিটি নিয়ে নিল। ইমোটেপ চলে যাওয়ার পর দাসের দল তাদের ঘিরে ফেলল, কিন্তু ও কনেল মাটিতে এক গোপন সুড়ঙ্গ দেখতে পেল যেখান দিয়ে সবাই পালিয়ে গেল। সবাইকে সময় দিতে গিয়ে কিউরেটর তার তলোয়ার নিয়ে দাসদের সাথে লড়াই শুরু করলেন এবং শেষ পর্যন্ত বালুর নিচে চাপা পড়ে মারা গেলেন। ও কনেল সেখান থেকে বেরিয়ে সরাসরি রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটিতে গেল এবং সেই পুরনো পাইলটের সাহায্য চাইল। পাইলট বীরত্বের সাথে লড়াই করতে রাজি হলো, কিন্তু প্লেনে জায়গা কম থাকায় জোনাথন আর আরদেটকে অন্য একটি কার্গো প্লেনে পাঠাতে হলো। মৃতদের শহরের কাছে পৌঁছতেই ইমোটেপ তাদের দেখে ফেলল। সে দুহাত তুলে আকাশ থেকে বালির দানবীয় ঝড় তৈরি করল। প্লেনটি ধ্বংস হওয়ার উপক্রম দেখে ইভলিন ইমোটেপের উপর ঝাঁপিয়ে পড়ল, যা তার জাদুকরী প্রক্রিয়াটি ভেঙে দিল। তবে প্লেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হল এবং মরুভূমিতে আছড়ে পড়ল। সৌভাগ্যবশত তারা তিনজনেই বেঁচে গেল, কিন্তু সেই বৃদ্ধ পাইলট তার শেষ যুদ্ধে নিজের জীবন দিয়ে বীরত্বের পরিচয় দিলেন। বেঁচে যাওয়া তিনজন অভিযাত্রী মৃতদের শহরের দিকে রওনা হলো, কিন্তু প্রবেশের রাস্তা বিশাল পাথরের টুকরো দিয়ে বন্ধ ছিল। ওকনেল ও আরদেথ যখন পাথরগুলো সরাচ্ছিল, জোনাথন দেয়ালে একটি নীল রত্ন দেখতে পেল এবং সুযোগ বুঝে সেটি পকেটে পুরে নিল। শব্দ পেয়েই সাবধান হয়ে গেল। সে পবিত্র পাত্র থেকে কিছু গুঁড়ো পাউডার বের করে সমাধিস্তম্ভের উপর ছিটিয়ে দিল এবং মন্ত্রপাঠ শুরু করল। সাথে সাথে পাথর থেকে একটি মমির আত্মা বেরিয়ে এলো এবং ইমহোটেপের শরীরে মিশে গেল। এদিকে ওকনেলরা যখন প্রবেশপথ খুলে ভেতরে ঢুকল, দেখল পুরো সমাধিঘর স্বর্ণমুদ্রা ও রত্নভাণ্ডারে ঠাসা, যা দিয়ে বাকি জীবন আয়েসে কাটিয়ে দেওয়া সম্ভব। কিন্তু তারা যতই ভেতরে এগোতে লাগলো, ততই মাটির নিচ থেকে অসংখ্য মমি জেগে উঠতে শুরু করলো। তারা গুলি করতে করতে পাশের আরেকটি কক্ষে পিছু হটল। করিডোর পার হতেই তারা সরাসরি সূর্য দেবতার মূর্তি
মূর্তির সামনে এসে পড়ল। কাঙ্ক্ষিত সেই সূর্য ঘড়িটি এখানেই ছিল, কিন্তু মমি বাহিনীও তাদের চারপাশ থেকে ঘিরে ফেলল। আরদেথ তার বন্দুক দিয়ে প্রাণপণ লড়াই করে যাচ্ছে, কিন্তু মমির সংখ্যা যেন কোনোভাবেই কমছে না। ইমহোটেপ তখন বুক অফ দ্য ডেড খুলল এবং মন্ত্রপাঠ করে অনসুনামুনের আত্মাকে পুনরুজ্জীবিত করল। 3000 বছরের বন্দিদশা কাটিয়ে সে আবার ফিরে এলো। ঠিক সেই মুহূর্তে জোনাথন সূর্য ঘড়িটি হাতে নিয়ে চিৎকার শুরু করল। ইমহোটেপ বিপদ বুঝে সেটি কেড়ে নেওয়ার জন্য তেড়ে এলো। ওকনেল সেই সুযোগে মূর্তির হাত থেকে তলোয়ারটি ছিনিয়ে নিয়ে মূর্তির সব শিকল কেটে ফেলল। মুমিরা আক্রমণ করল ঠিকই, কিন্তু কয়েক হাজার বছরের পুরনো তাদের শরীর এতটাই জরাজীর্ণ ছিল যে ওকনেলের তলোয়ারের আঘাতেই সেগুলো ভেঙে গুড়িয়ে যেতে লাগলো। জোনাথন সূর্য ঘড়ির একটি লাইন পড়তেই সেখান থেকে রক্ষী বাহিনী বেরিয়ে এলো, কিন্তু তারা তখন বন্ধু না শত্রু তা বোঝা দায় ছিল। ইভলিন জোনাথনকে বাকি মন্ত্রটুকু পড়তে বলল, যাতে রক্ষীদের নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ইমহোটেপ দ্রুত মন্ত্র পড়ে রক্ষীদের নির্দেশ দিল ওকনেলকে আক্রমণ করার। এমন সময় অনসুনামুন পেছন থেকে অতর্কিতে হামলা চালালো। ওকনেল ও অনসুনামুন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল। এদিকে জোনাথন প্রাচীন মিশরীয় ভাষা না জানায় মন্ত্র পড়তে দেরি করে ফেলছিল। তবে শেষ মুহূর্তে জোনাথন রক্ষীদের নির্দেশ দিতেই তারা অনসুনামুনকে আক্রমণ করে মেরে ফেল। ইমহোটেপ হতাশায় এক বিকট চিৎকার দিল এবং জোনাথনের গলা চেপে ধরল। ওকনেল সুযোগ বুঝে ইমহোটেপের হাতটি তলোয়ার দিয়ে কেটে ফেলল, কিন্তু মমির কোনো ব্যথা অনুভূত হল না। সে তার বিশাল হা করা মুখ দিয়ে ওকনেলকে জীবন্ত গিলে ফেলার উপক্রম করল। ভাগ্যক্রমে জোনাথন ইমহোটেপের কাছ থেকে জাদুকরী ঔষধটি ছিনিয়ে নিল এবং ইভলিন দ্রুত সূর্যঘড়ি খুলে সেটি দিয়ে ইমহোটেপকে খতম করার মন্ত্রটি পাঠ করল। কিছুক্ষণ পর দেখা গেল ইমহোটেপের গায়ে তেমন কোনো আঁচড় নেই। সে ওকনেলকে ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু ওকনেলের তলোয়ার তার শরীর এফোড় ওফোড় করে দিল। এবার সে সাধারণ নশ্বর মানুষে পরিণত হয়েছে। তারা যখন হাঁপ ছেড়ে বাঁচল, তখনই পুরো সমাধি দুলতে শুরু করল। বেনি সোনা ভর্তি ব্যাগ নিয়ে বের হতে গিয়ে আটকে গেল এবং সেখানেই তার পরিণতি ঘটল। তারা যখন বাইরে বেরিয়ে এলো, পুরো মৃতদের শহর ধসে পড়ল এবং সব সম্পদ ও রহস্য চিরতরে বালির নিচে চাপা পড়ে গেল। বিংশ শতাব্দীর শুরুর দিকে মিশরীয় প্রত্নতত্ত্বে বিশাল এক আবিষ্কার হয়, যা তুতেনখামেনের মমির সাথে জড়িত ছিল এবং এটি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। 1999 সালের মুভি দ্য মামির গল্প এই ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করেই তৈরি। মুভিতে দেখানো মমি, অভিশাপ আর পিরামিডের রহস্যগুলো মূলত প্রাচীন মিশরের কিংবদন্তি থেকেই নেওয়া। হাজার হাজার মাংসাশী পোকা আর মমির সেই ভয়ঙ্কর রূপ অনেকেরই শৈশবের দুঃস্বপ্ন হয়ে রয়ে গেছে। প্রথম মুভির বিশাল সাফল্যের পর এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আসছে ভয়ঙ্কর সেই অভিশপ্ত রাজা, যে আবার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। নতুন সব আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।